মধ্যরাতে পুরান ঢাকার বংশাল থেকে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। আজই তোলা হবে আদালতে। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা হতো ফলাফল। অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যানের। ভয় ভীতি জিম্মি করে ভোটে যেতে বাধ্য করার দাবি। আত্মগোপনে রাজধানী 2 সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর। হযবরল অবস্থায় গ্রাহক সেবা। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তিতে সাধারণ নাগরিক। নতুন পাসপোর্ট করার হিড়িক বরিশালে। জমা পড়ছে 3 গুণ বেশি আবেদনপত্র। লোকবল সংকটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থায় কর্তৃপক্ষ। হয়রানি বন্ধে নজরদারি বাড়ানোর দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি জানায়, একাধিক মামলার আসামি হাজী মোহাম্মদ সেলিমকে খুঁজছিল পুলিশ। রোববার রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। সকালে তাকে আদালতে তোলা হবে। হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। 2008 সালের 27 এপ্রিলে ওই মামলায় হাজী সেলিমের 13 বছরের কারাদণ্ড দেন আদালত। 2022 সালে ওই মামলায় 10 বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করলেও কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা ছিল ফলাফল, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয় ভীতি ও জিম্মি করে নির্বাচনে যেতে বাধ্য করার দাবিও তার। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলে বিভাজন, সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করত তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা। নাজমুস সালেহের প্রতিবেদন। বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচারণার কাজ। উনি শেষ মুহূর্তে নির্বাচনে যাবেন না বলেছেন, ডিক্লেয়ার দিলেন। আমরা সবাইকে উইথড্র করতে বলেন, আমরা উইথড্র করলাম। ওনাকে নিয়ে যে ঢোকানো হলো সিএমএইচে, এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করা হলো, এবং তাকে আমরা যতটুকু শুনেছি তাকে হত্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা বন্দোবস্ত করা হলো। ফলে উনি সামান্য কিছু লোক নিয়ে শেষে আসতে বাধ্য হলেন। আমাকে বলা হয়েছিল যে আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জি.এম. কাদের বলেন, দলীয় সরকারের অধীনে ভোটে অংশ নেওয়ার দায় বিএনপিরও আছে। আর 2024 সালের নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে জি.এম. কাদের বলেন, ভোটে না যাওয়ার সিদ্ধান্তের পরপরই তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে জিম্মি করা হয়। নির্বাচন তারা পাতানো করেছে। 17 তারিখে আমি উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের 2জন সিনিয়র নেতাকে আমি বলেছি আমি কালকে উইথড্র করবো, সেইভাবে প্রস্তুতি নিয়েছি। আমি লেখা চিঠিপত্র করে ইলেকশন কমিশনে পাঠানোর জন্য লোক পাঠিয়ে এই সময় কথা বলতেই দেখলাম যে আমার অফিসটা সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলা হলো, এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে আমার দরজা থেকে শুরু করে সাংবাদিক দাদি সব করে দিয়ে চারপাশে আমার লোককে বের করে দিয়ে দরজাঘাট বন্ধ করে দিয়ে আমাকে অবরুদ্ধ করে ফেলা হলো। দলে বিভাজন, সংসদ, এমনকি কর্মসূচিতেও আওয়ামী লীগ প্রভাব বিস্তার করত বলেও দাবি জি.এম. কাদেরের। নিয়ন্ত্রণগত যে দলের মধ্যে একটা ভাগ সৃষ্টি করে যদি আমি কাউকে কোনো কিছু করতে চাই সেরকম কিছু, তাহলে ওই ভাগকে মানে একটা তাদেরকে আমার থেকে দলটাকে ছুটিয়ে নিয়ে যাওয়া, আমার দলের লোকদেরকে বিভিন্ন প্রেশার করা। এমনকি পার্লামেন্টেও যে লাস্ট যেটা হয়েছিল সেখানেও তারা এমনভাবে মানে যেহেতু তারা ম্যানিপুলেট করেছে সব ইলেকশন, আমরা যখন কোনো প্রস্তাব নিতে যাই তখন এমপিদের উপর প্রেশার, যদি আমরা সংসদে কিছু করতে চাই। দলের মধ্যে যদি কোনো রকম সেরকম প্রোগ্রাম দিতে যাই, দলের একটা অংশ ওটা রাজি হচ্ছিল না। ওই ডিভিশনটা তারা ক্রিয়েট করে রেখেছিল আর্টিফিশিয়ালি, এবং যে কোনো সময় দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ দল রাখা সম্ভব হতো না, কষ্ট হতো। ওইটা রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হতো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের। তখন নির্বাচন আমরা যদি নাও যেতাম, হয়তো জাতীয় পার্টি আর একটা অংশ যেত। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী 2 সিটি কর্পোরেশনের সেবা পেতে হযবরল অবস্থার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। আত্মগোপনে অধিকাংশ কাউন্সিলর চলে যাওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই সেবা পেতে ভোগান্তিতে পড়া নগরের সাধারণ মানুষরা এর সমাধান চেয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে।
5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা স্থবির 2 সিটির নাগরিক সেবা। আত্মগোপনে আছেন 2 সিটির মেয়র। মামলা ও হামলার ভয়ে প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর সহ অধিকাংশ জনপ্রতিনিধি এখন পলাতক। কাউন্সিলর অফিস বন্ধ, অনেক লোকে এসে খোঁজ করে। একটা নাগরিক সার্টিফিকেট নিতে আসছিলাম, এখন কাউন্সিলর নাই আর প্রতিনিধি আছে, এদের কাছে দিয়ে গেলাম, কালকে দিয়ে দিবে আর কি। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। জাতীয়তা ও চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন সংশোধন, ওয়ারিশ ও প্রতিবন্ধী ভাতা সত্যায়িতর মতো প্রায় 14টি সেবা থেকে বঞ্চিত সিটি কর্পোরেশনের বাসিন্দারা। নতুন যারা জন্ম নিবন্ধন করতে আসে, ঘুরে যাইতেছে, টিকা দেওয়ার জন্য অনেকে এসে ঘুরে যাইতেছে। সুযোগ সুবিধা সাধারণ জনগণ পায়, সেই সুবিধাগুলোর কথা বিবেচনা করে তারা যদি একজন প্রতিনিধি নিয়োগ করে, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই সুবিধা হবে। উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে দেখা যায় অধিকাংশ কার্যালয়ে ভাঙচুর চালানোর কারণে তালা ঝুলছে ফটকে। স্থানীয়রা জানিয়েছেন 5 আগস্টের পর থেকেই কার্যালয় বন্ধ। টিসিবির কার্ড নেওয়ার জন্য যারা আসতেছে তারা ঘুরে যাচ্ছে। যারা কার্ড পাচ্ছে না, নতুন লোক যদি এখানে বসানো হয় তাহলে তারা কার্ড পাবে, তারা সুবিধা বঞ্চিত হবে না। প্রশাসক নিয়োগের মাধ্যমে সচল রাখার চেষ্টা করা হলেও নির্বাচিত প্রতিনিধি কার্যালয়ে না থাকায় ভোগান্তির শেষ নেই প্রয়োজনে আসা সেবা প্রত্যাশীদের। তবে কিছু কার্যালয়ে স্বল্প সংখ্যক কর্মী দিয়ে চেষ্টা চালানো হচ্ছে কার্যক্রম চালু রাখার। প্রশাসক সাহেব যখন এসেছেন, এখনো আমাদেরকে যেভাবে ডেকে বা বলা দরকার সেটা করেনি। এখনো আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেননি। আমার অফিস পুরা গেছে, একটা চিঠি দিয়েছি, আমি জিডি করেছি, আমি জিডির কপিও দিয়েছি, এখানে বসতে পারতেছি না, আমি বাসায় বসে কাজ করছি, এটারও চিঠি তার কাছে দেওয়া আছে। দক্ষিণ সিটির প্রশাসক জানান, জন্ম ও মৃত্যু সনদ সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আগামী 1 সপ্তাহের মধ্যে সব সেবা কার্যক্রম চালু হবে বলে আশ্বস্ত করেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগকে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে বা আসতে পারে সেই বিষয়গুলো অবহিত করেছি। আমরা আশা করি কোনো একটা নির্দেশনা পেয়ে যাব। চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সেবা স্বাভাবিক রাখার জন্য। স্পেসিফিক আসে যে এই সেবাটা পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো আমাদের বিকল্প পদ্ধতিতে। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই যে জনগণ আদৌ সেবা পাচ্ছে না। যেসব কর্মকর্তা আমরা দায়িত্ব দেব তাদেরকে ওই জন্ম নিবন্ধন সহ অন্যান্য যে সার্টিফিকেটগুলো দেয়, অন্যান্য যে সার্ভিস, সেগুলোও তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হবে। আমরা হোপফুল যে এই সপ্তাহের মধ্যেই এটা অ্যাজ ইট ইজ চলে যাবে। মশক নিধন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজের তদারকি এবং টিসিবির পণ্য বিতরণের কাজও পরিচালিত হয় কাউন্সিলরের কার্যালয় থেকেই। তাই এই সমস্যার আশু সমাধান চান নাগরিকরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বৈষম্যহীন সমাজ গড়তে নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। 1978 থেকে 2024 কালের পরিক্রমায় 46 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী হাজির হন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। তৃণমূল থেকে শীর্ষ নেতারা মুহুর্মুহু স্লোগান আর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দে সামিল হন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিগত 15 বছরে হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আগামীতেও সব বাধা আর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে। এই বাংলাদেশের গড়ে জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে
পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ, এখন সময় বৈষম্য মুক্ত সমাজ গড়ার। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। সমৃদ্ধি, সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায়। দলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বন্যা দুর্গত এলাকায় আগামী 3 মাস 30 টাকা কেজি দরে চাল ও 24 টাকা দরে খোলা আটা বিক্রি করা হবে। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, খাদ্যশস্য মজুত ও সরবরাহ স্বাভাবিক থাকায় সংকটের শঙ্কা নেই। এদিকে চালের দাম কেজিতে 4.5 টাকা পর্যন্ত কমেছে বলেও জানান খাদ্য সচিব। দেশের সরকারি খাদ্য গুদামে চাল ও গম মিলিয়ে বর্তমানে খাদ্যশস্য মজুত রয়েছে 19,73,433 মেট্রিক টন, যা স্বাভাবিক মজুতের চেয়েও প্রায় 7 লাখ মেট্রিক টন বেশি। এছাড়া এবছর বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ 11 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়েও 25,381 মেট্রিক টন বেশি হয়েছে। এমন অবস্থায় চলমান বন্যা মোকাবিলা ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় তিনি দাবি করেন, মজুত ও সরবরাহ স্বাভাবিক থাকায় খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এরই মধ্যে চালের দামে নিম্নগতির কথাও জানান তিনি। খাদ্য মজুত আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা 13 লক্ষ মেট্রিক টন। খাদ্য মজুদ আছে 19,73,433 মেট্রিক টন। সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন 2 থেকে 4 টাকা করে কমে আসছে। সাধারণ মানের চাল আজকে গড় মূল্য 49 টাকা পার কেজি। এদিকে বন্যা দুর্গত এলাকার 2 শতাধিক কেন্দ্রের মাধ্যমে আগামী 3 মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রতিদিন চাল ও আটা সরবরাহ করার কথা জানান খাদ্য সচিব। বন্যা দুর্গত উপজেলাগুলো আছে, সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। 230টা কেন্দ্রে একদম ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে। সংকট না থাকায় আপাতত দেশের বাইরে থেকে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই বলেও জানান খাদ্য সচিব। কমিটি আছে, ওরা ঠিক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশাব্যঞ্জক না, তবে নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। ওভারঅল বাংলাদেশের বাজার আমরা মনিটর করব, দাম কমছে কিনা, এবং আমরা সম্মিলিতভাবে আমরা তখন যথাযথ ব্যবস্থা নেব। প্রোডাকশন মার্কেটিংয়ে যে কস্ট বাজার আর ভোক্তার কাছে বিরাট ব্যবধান থাকতে পারবে। সরকারের কিছু পলিসি আছে, ট্যাক্স, ট্যারিফ, এগুলো, আর আমরাও সেটা আমরা দেখব। অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না, পিছলে যাচ্ছে কোনো কারণে, বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আরও যেন সুখ হয়, লোকজন যেন আরও কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। টানা বৃষ্টিতে বরগুনায় ব্যাহত হচ্ছে আউশ ও আমনের চারা উৎপাদন। জলাবদ্ধতার কারণে তৈরি করা যায়নি বীজতলাও, যার কারণে চারার সংকট দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে কৃষক, যদিও ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জুলাইয়ের মাঝামাঝি থেকে বরগুনায় টানা বৃষ্টি হয় আগস্ট পর্যন্ত। অতিবৃষ্টিতে তলিয়ে যায় ফসলের ক্ষেত, এখনো অনেক জমি পানির নিচে। জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। 2 থেকে 3 বার বীজ বপন করেও হয়নি চারা। এ কারণে চলতি মৌসুমে আমন আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। অন্যদিকে বৃষ্টির কারণে ফলন বিপর্যয় হয়েছে আউশ ধানের। পানিতে তলিয়ে থাকায় গাছে এখন শুধুই চিটা। এজন্য আউশ আবাদের খরচ তোলা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। আমনের বীজ সম্পূর্ণ চলে গেছে,
এরপর কিছু মধ্যে মধ্যে রুইছি, হ্যাঁ ছড়া হয়েছে কোনো রকম পানিতে তলাইয়া কত গেছে বাসিয়া ধান পানি দেন নাই, সমস্ত চলে গেছে। 2টা খলাই 4 বের ধান হালাইছি, ধান 4 বার নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী মৌসুমে সরকারি সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। পরের মৌসুমে আমরা কৃষকদের সহযোগিতামূলক যেটা আমাদের প্রণোদনা কর্মসূচি আছে, সেই কর্মসূচির আওতায় আমরা কৃষকদেরকে সার এবং বীজ সহায়তা দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে বরগুনায় ৩৩০৮ হেক্টর জমির আউশ ধান এবং ৬১২০ হেক্টর জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, বরগুনা। নির্মাণের 2 দশকেও সংস্কার না হয় বেহাল দশা পটুয়াখালী বাস টার্মিনালের। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ন্যূনতম সেবা মিলছে না যাত্রীদের। এতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে কুয়াকাটাগামী পর্যটকরাও। তবে শীঘ্রই আধুনিক বাস টার্মিনাল নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মোহাম্মদ মনির হোসেন বাদরের পাঠানো তথ্য ও মোহাম্মদ সুজন দামের ছবি রিপোর্ট। চারপাশে খানাখন্দ, বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, কাদা পানির মধ্যেই পার্কিং করা হয়েছে বাস। 2003 সালে 2 একর জমির ওপর নির্মাণ করা হয় পটুয়াখালী বাস টার্মিনাল। এরপর আর সংস্কার না করায় পুরো টার্মিনালের সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এখন সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এরই মধ্যে বাসে ওঠানামা করেন যাত্রীরা। স্থানীয় যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে কুয়াকাটাগামী পর্যটকরাও। এমনকি টার্মিনাল ভবনেও মিলছে না ন্যূনতম সেবা। বৃষ্টি হলে এখানে একদম কাদা সিটে মানে অবস্থা খারাপ হয়ে যায়। ভালো একটা ওয়াশরুম নেই, বসার ওয়েটিং রুম নেই, এবং ভালো কোনো পরিবেশ নেই। রাস্তার পাশে কাউন্টার, এখানে আমাদের গাড়ি বের করে যাচ্ছি উঠাইতে নামাইতে আমরা অনেক বিরক্তিবোধ মনে করি। স্ট্যান্ডার্ড সংস্কারের কাজ করিয়ে দিলে তাহলে আমরাও শান্তি, যাত্রীও শান্তি পায়। তবে শিগগিরই একটি আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আর বর্তমান টার্মিনাল ব্যবহারের উপযোগী করার আশ্বাস জেলা প্রশাসকের। ব্যবস্থা গ্রহণ করব যেন খুব তাড়াতাড়ি আমাদের পটুয়াখালী বাস স্ট্যান্ডটা ব্যবহার উপযোগী হয়। স্ট্রাকচারাল ডিজাইন হয়েছে এবং আমরা আশা করি যে হয়তো কয়েকদিনের মধ্যেই এটা অনুমোদনের জন্য হয়তো আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হবে। পটুয়াখালী বাস টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে পৌরসভা কর্তৃপক্ষ। এই টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ 7টি রুটে 150 পরিবহনের বাস সহ আন্তঃজেলার 1.5 শতাধিক বাসে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, পটুয়াখালী। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 2 প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন কামালা। যে কোনো মূল্যে ডেমোক্রেট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরুতে অনেকটা অপ্রতিরোধ্য গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অনেকে ধরেই নেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প। প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশয়ী করার পর ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ। এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেন সরে যাওয়ার আগের। তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কামালা হ্যারিস বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। চালকের আসনে বসেন কামালা। এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে। শুধু তাই নয়, ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সবশেষ জরিপে সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতেই এগিয়ে কামালা। 59 বছর বয়সী কামালার এমন অব্যাহত সাফল্যে দেশেহারা 78 বছর বয়সী ট্রাম্প। কামালাকে কটাক্ষ করে তির্যক মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি। তার নানা বেফাঁস বক্তব্যে নিজের সমর্থকরাই বিব্রত হচ্ছে। সাম্প্রতিক ট্রাম্পের বিরামহীন মিথ্যে আর অসামঞ্জস্য কথাবার্তা শুনে তার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে লোকটা আসলেই মানসিক রোগে ভুগছেন। পাবলিক রেডিও NPR জানিয়েছে ফ্লোরিডায় তাঁর মারে লাগো বাসভবনের সংবাদ সম্মেলনে ট্রাম্প 162 মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্ট গত 4 বছরে ট্রাম্পের বলা মিথ্যার যে হিসাব রেখেছে তা এরই মধ্যে 30,000 ছাড়িয়েছে। এক কথায় কামালা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ট্রাম্পের এমন পাগলামি হ্যারিস ও তার প্রচার শিবির বেশ উপভোগ করে নীরবে এগিয়ে যাচ্ছেন।
লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সোমবার থেকে শুরু হচ্ছে এইচপি ইউনিটের 15 দিনের ক্যাম্প। বয়স নয়, জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে চলবে এই প্রস্তুতি পর্ব। এনসিএল এ টি20 ফরম্যাট সহ বিসিএল ও এনসিএল সামনে রেখে চলবে এই ক্যাম্প। দারুণ একটা অস্ট্রেলিয়া ট্যুর শেষ করে দেশে এসেছে এইচপি ইউনিট। ফাইনালে হারলেও রাব্বি, জিসান, রিপনরা পারফরমেন্সে ছাপ ফেলেছেন টপ এন্ড টি20 সিরিজে। দেশে এসে আবারও নিজেদের ঝালিয়ে নেয়ার পর্ব শুরু হচ্ছে এই উঠতি তারকাদের। হোম আপ ক্রিকেটে সোমবার থেকে শুরু হবে 15 দিনের ক্যাম্প। চলতি বছর আর কোনো সফর না থাকলেও ঘরোয়া টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন চালিয়ে যাবে রেড অ্যান্ড গ্রিন। এইচপি আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, আজকে প্লেয়াররা রিপোর্ট করছে এবং কালকে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, যেটা 15 দিনের একটা ক্যাম্প হবে। তারপরে এখন ক্যাম্পটা বেসিক্যালি হচ্ছে আমাদের সামনে এনসিএল শুরু হচ্ছে, এনসিএলকে বেস করেই তাদের প্রিপারেশনটা শুরু হবে। তার পাশাপাশি আমাদের ইমার্জিং একটা ট্যুরও রয়েছে, একটা টুর্নামেন্ট রয়েছে, সেটা খেলতে যাব। সেটা যাওয়ার আগে হয়তো আবার আমরা শর্টলিস্ট করে মানে ইমার্জিং টিম নিয়ে আবার একটা ক্যাম্প হবে এইচপির। টপ এন্ড টি20 সিরিজে তরুণরা পারফর্ম করলেও হতাশ করেছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই মুখ তানজিদ তামিম ও আফিফ হোসেন ধ্রুব। বিশেষ করে আফিফের জন্য পুরনো ব্যর্থতা নতুন করে সামনে এসেছে বিগ ব্যাশের বয়সভিত্তিক দলগুলোর বিপক্ষে। তাদের এই পারফরমেন্স চিন্তার কারণ বিসিবিরও। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি। অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে, একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল। বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই, বাকি যারা ছিল, আমি যদি শামীমের কথা বলি, সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে। নামে এইচপি হলেও বয়সের কোনো সীমারেখা রাখতে চাচ্ছে না বিসিবি। জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য এই ব্যানারে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে চায় নীতি নির্ধারকরা। এইচপিতে এখন কোনো এজ বিরিয়ারটা হয়তো আমরা ফলো করবো না নেক্সট টাইম থেকে, বিকজ আমাদের জানি যে এটা বেসিক্যালি ইমার্জিং টিম হিসেবে আমরা চিন্তা করি। সো ইমার্জিং টিম যখন খেলতে যায় তখন কিন্তু আগে একটা এজ বিরিয়ার ছিল, এখন কিন্তু সেই এজ বিরিয়ারটা থাকছে না। সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার 23 এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার। নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে, তারা হয়তো আন্ডার 23 পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না, বাট তারা প্রমিজিং, সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে। চলতি বছরে এই ক্যাম্প দিয়েই প্রস্তুতি পর্বের ইতি টানবে হাই পারফরমেন্স ইউনিট। এরপর এনসিএল এর টি20 ফরম্যাট, বিসিএল ও এনসিএল এর লঙ্গার ভার্সনে ক্রিকেটাররা চালু রাখবে নিজেদের ঝালিয়ে রাখার মিশন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যরাতে পুরান ঢাকার বংশাল থেকে গ্রেফতার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম নেওয়া হয়েছে ডিবি হেফাজতে, আজই তোলা হবে আদালতে। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা হতো ফলাফল, অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যানের। ভয় ভীতি জিম্মি করে ভোটে যেতে বাধ্য করার দাবি। এবং আত্মগোপনে রাজধানী 2 সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর। হযবরল অবস্থায় গ্রাহক সেবা, জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোগান্তিতে সাধারণ নাগরিক। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।